সরকারি সংস্থা কি আর রাখার দরকার আছে? সব বেচে দাও বেসরকারি মালিকদের কাছে। রেল, বিমান, টেলিফোন, ইন্টারনেট সব চলে যাক পেয়ারের কয়েকটি সংস্থার হাতে, আর তাতেই সেরা পরিষেবা পাবো আমরা। এই কথাটাই তো গত কয়েক বছর ধরে আমরা নানাভাবে শুনে চলেছি, আর কাজেও তা প্রয়োগ শুরু হয়ে গেছে। কিন্তু এই কাজে যারা দুহাত তুলে নেচেছিলেন, সাম্প্রতিক একটি ঘটনাতেই মুখ শুকিয়ে গেছে তাদের। কার্যত দিশেহারা হয়ে পড়েছে মোদী সরকার। ঠিকই ধরেছেন, আমি গত কয়েকদিন ধরে চলা ইন্ডিগোর অচলাবস্থার কথা বলছি। ইতিমধ্যেই দেশে ১৫০০-এর বেশি উড়ান বাতিল হয়েছে, আরও হবে আগামী কয়েকদিন ধরে। আর এর জের গিয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনে তো বটেই, দেশের অর্থনীতিতেও। খবরটা এখন আপনারা সবাই জেনেছেন, কিন্তু আমি এই এপিসোডে বিশ্লেষণ করব এরকম কেন হলো, কেন মোদী সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, আর ইন্ডিগোর কর্মকর্তারা সরকারকে কাঁচকলা দেখানোর মতো স্পর্ধা কোথা থেকে পেল, কি আছে এর নেপথ্যে, কত টাকার খেলা। আর সেই সঙ্গে জানাবো এই অবস্থা কি হতে পারে মোদির আরও কোনো পেয়ারের সংস্থায়। এই অচলাবস্থা কি তার একটা অশনি সংকেত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কি ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা দেশে, আর তার ফল কিন্তু ভুগতে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তকেই। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও প্রচুর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দেশ জুড়ে ইন্ডিগোর বিমানে এখন অচলাবস্থা চলছে। সরকার এখন কার্যত অসহায় হয়ে পড়েছে। ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিমান চালকদের সাপ্তাহিক ছুটির বদলে অন্য কোনো ছুটি দেওয়া যাবে না। এই নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ ছুটি নিয়ে পাইলটদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছিল, তা কিছুটা হলেও নিরসনের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে অচলাবস্থা কি কেটেছে? এয়ারপোর্টের অবস্থা এখন হাওড়া শিয়ালদা প্ল্যাটফর্মের মতো। সেখানে বসে থাকতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। তারা তাদের লাগেজটা পর্যন্ত ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ এসেছে। কিন্তু এই অচলাবস্থার ঠেলায় কারা বিপাকে পড়লেন? শুধুই বিত্তশালী লোকজন যারা মূলত বেসরকারীকরণের সমর্থক, নাকি সাধারণ মধ্যবিত্তদের একটি বড় অংশই যারা বিপাকে পড়েই বিমান ব্যবহার করতে বাধ্য হন? যারা দেশের ভেতর অন্তত একবার বিমানে চড়েছেন তারা অবশ্যই খেয়াল করেছেন, দেশের সাধারণ মধ্যবিত্ত ছাত্রছাত্রী, জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে অনেক সময় বাধ্য হয়েই বিমান যাত্রাকে বেছে নেন। মধ্যবিত্ত তো বটেই, নিম্নবিত্ত পরিবারের বহু মানুষও এখন জরুরি প্রয়োজনে বিমানে চড়েন। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে এইসব বিমান সংস্থাগুলো শেষ মুহূর্তের টিকিটের দাম ভয়াবহ বাড়িয়ে দিলেও নিরুপায় যাত্রীরা তা দিতে বাধ্য হন। কিন্তু এবারের অচলাবস্থার জেরে বিমানের অতি পরিচিত রুটেও ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লি বেঙ্গালুরু ফ্লাইটের দাম শুক্রবার ১ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। দিল্লি লন্ডন বা দিল্লি প্যারিস উড়ানের একদিকের ভাড়া এই মুহূর্তে মোটামুটি ২৫,০০০ টাকার আশেপাশে। অর্থাৎ শুক্রবার দিল্লি বেঙ্গালুরু ফ্লাইটের যা ভাড়া ছিল তাতে দুবার দিল্লি লন্ডন যাতায়াত হয়ে যায়। সুকুমার রায় সেই কবেই লিখে গিয়েছিলেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, আর তার ফাঁদে পড়েছেন এখন সাধারণ মানুষ। কি রকম? সরকার এক কথা বলছে আর ইন্ডিগো বলছে অন্য কথা। অজস্র ফ্লাইট বাতিল হয়ে চলেছে একের পর এক, আর অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন ৩ দিনেই নাকি সব স্বাভাবিক হয়ে যাবে। সরকারকে বিড়ম্বনায় ফেলে ইন্ডিগোর সিইও এরপরেই নির্বিকার মুখে জানিয়েছেন আরও দিন ১০ সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। তার মানে কি দাঁড়ালো? সাধারণ মানুষকে এর জন্যে আরও বেশি মূল্য চোকাতে হবে। এ তো গেল পরিস্থিতির কথা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিমান চালকদের ধর্মঘট থেকেই গোলমালের সূত্রপাত। বাস্তব কিন্তু অন্য কথা বলছে। কিন্তু কি আছে এর পেছনে, এবার তা বিশ্লেষণ করব। দেশের ইতিহাসে এত বড় পাইলট ধর্মঘট আগে ঘটেনি। দেশের বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। খাবার নেই, জল নেই, প্লেন কখন ছাড়বে কেউ তা বলতে পারছেন না।
এর প্রভাব গিয়ে পড়েছে দেশের স্বাস্থ্য, শিক্ষা, অফিস আদালত, ব্যবসা, প্রতিটি ক্ষেত্রেই। সর্বস্তরের মানুষকে এর ফল ভুগতে হচ্ছে। চেন্নাই, ভেলোর, বেঙ্গালুরু, মুম্বাই এবং দিল্লির এইমসে চিকিৎসা করতে যেতে পারছেন না রোগীরা। প্রাণ বাঁচাতে বিপুল অঙ্কের বিমান ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের। নামী চিকিৎসকরাও এক শহর থেকে অন্য শহরে যেতে গিয়ে আটকে পড়ছেন। জরুরি সার্জারি করা যাচ্ছে না। কত বিয়ে বাতিল করা হচ্ছে তার কোনো হিসেব নেই। দেশের বিভিন্ন শহর থেকে সুপ্রিম কোর্টে যেতে বা ফিরতে সমস্যায় পড়েছেন আইনজীবীরা। জরুরি মামলা পিছিয়ে যাচ্ছে। পর্যটন ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। বিমান পরিষেবা না পেয়ে নিরুপায় যাত্রীরা রেলের টিকিটের খোঁজে এখন ছোটাছুটি করছেন। সেখানেও হাঁড়ির হাল। শুধু বন্দে ভারতকে সামনে দেখিয়ে রাখা ছাড়া ভারতীয় রেলের এখন কি অবস্থা তা আর জানতে কারো বাকি নেই। অনেকটা রক্তশূন্য রোগীর কেবলমাত্র মুখে চড়া মেকআপ করে তাকে সুন্দর দেখানোর চেষ্টা চলছে রেলে। সরকারি তথ্য বলছে গত 10 বছরে, মানে এই সরকারের আমলে, রেলে মোট 678টি গুরুতর দুর্ঘটনা হয়েছে। আর এতে মারা গেছেন 748 জন, জখমের সংখ্যা 2087 জন। এতে অবশ্য সরকারের কোনো হেলদোল নেই। আর আশ্চর্যের কথা, এবার চাপের মুখে পড়ে বিমানের ক্ষেত্রেও ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন যাত্রী নিরাপত্তাকে শিখিয়ে তুলে পাইলটদের ছুটির নিয়মকানুন শিথিল করে দিয়েছে। অর্থাৎ আবারও সেই আমজনতার নিরাপত্তার স্বার্থকেই জলাঞ্জলি দেওয়া হলো। কিন্তু এর আগে গত কয়েকদিনে কার্যত একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে বিমানবন্দরগুলোতে, এবং সরকারের তরফে কোনো রকম উদ্যোগ না থাকায় আমজনতার পকেট কেটে যা খুশি লাভ করে নিতে পেরেছে বিমান কোম্পানিগুলো। অর্থাৎ সেখানেও চুপ করে থেকে পেয়ারের বিমান সংস্থাগুলোকে বাড়তি মুনাফা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। এর মধ্যে যেসব তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে পাইলট এবং উড়ান সংক্রান্ত সরকারি বিধিনিষেধকে কাঁচকলা দেখিয়ে চলেছে ইন্ডিগো। ইন্ডিগো যাতে এইসব নিয়ম মেনে চলে তা নিশ্চিত করতে ডিজিসিএ কার্যত ব্যর্থ হয়েছে। কিন্তু সরকার এর আগে কখনো ইন্ডিগোকে এ নিয়ে কোনো সতর্কবার্তা বা কমপ্লায়েন্স নোটিশ দিয়েছে বলে শুনেছেন? ডিজিসিএর কাজই হলো দেশের উড়ানের ক্ষেত্রে নজরদারি চালানো। কোথাও কোনো রকম ত্রুটি নজরে এলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে সতর্ক করে দেওয়া তাদের দায়িত্ব, যাতে ভবিষ্যতে বড় ধরনের কোনো সমস্যা না হয়। তাহলে ডিজিসিএ কি কাজ করছিল? কিন্তু কেন এমন গা ছাড়া মনোভাব এই সরকারের? এর পেছনে কি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এবার আসবো সেই প্রশ্নের উত্তরে। আসলে ভারতের বিমান পরিষেবার বিশাল ক্ষেত্রটি ধীরে ধীরে মূলত দুটো সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের আভ্যন্তরীণ বিমান ক্ষেত্রে ইন্ডিগোর দখলে রয়েছে প্রায় 65% এবং এয়ার ইন্ডিয়া অর্থাৎ টাটা গ্রুপের দখলে রয়েছে 26%। বুঝতেই পারছেন দুটো মিলে কত হয়। 2025 সালের মে মাসের তথ্য অনুযায়ী আকাশা এয়ারের দখলে রয়েছে মাত্র 5% এবং স্পাইস জেটের হাতে রয়েছে 3%। মানে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার। কোনো প্রতিযোগিতা নয়, মাত্র দুটো সংস্থার হাতেই তুলে দেওয়া হয়েছে গোটা দেশের বিমান পরিষেবাকে। মানে যাকে অর্থনীতিতে বলা হয় ডুওপলি, যা মনোপলির মতোই ভয়ঙ্কর এবং সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়াকে দীর্ঘ সময় ধরে একটি অদক্ষ এবং ক্রমাগত পিছিয়ে পড়া সংস্থায় পরিণত করে তারপর তা টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। বহু পুরনো বিমান দিয়ে কাজ চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। ফলে এখানে যাত্রী নিরাপত্তার সঙ্গে যে আপোষ করা হচ্ছে তা নিয়ে বহু অভিযোগ উঠেছে। নিয়মিত যারা বিমানে যাতায়াত করে থাকেন তারা সচরাচর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এড়িয়েই চলেন। প্রয়োজনে বেশি খরচ করে অন্য বিমান সংস্থার টিকিট কাটেন। এটা কোনো নতুন তথ্য নয়, সবাই জানেন। শাসক দলের নেতা নেত্রীরা বিদেশ যাতায়াত কিংবা ব্যক্তিগত যাতায়াতের সময় কে কোন বিমান সংস্থার পরিষেবা গ্রহণ করে থাকেন তা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলেই এসব তথ্য বেরিয়ে আসবে। কিন্তু সাধারণ মানুষের হাতে তো এই অপশন নেই, তাই তাদের সেই রদ্দি এবং বিপজ্জনক সার্ভিসই নিতে হবে। আসলে মোদিজির জমানায় দেশের একাধিক সেক্টরে মনোপলি এবং ডুওপলি চালু হয়েছে।
অর্থাৎ সম্পূর্ণ সেক্টরটি একটি বা দুটি সংস্থার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে ছাড়াও আরও একাধিক ক্ষেত্রে এই নজির দেখা যাচ্ছে। কলকাতা বিমানবন্দর বাদ দিলে দেশের প্রথম সারির সবকটি বিমানবন্দর পরিচালনার ভার তুলে দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীর হাতে। টেলিকম ক্ষেত্রেও রিলায়েন্স গোষ্ঠীর জিওরই রমরমা। 5Gর মতো নতুন পরিষেবার ক্ষেত্রে রিলায়েন্সকে সবার আগে সুবিধে পাইয়ে দিতে সরকারি সংস্থাকে প্রতিযোগিতায় অংশ নিতেই দেওয়া হয়নি। স্বয়ং প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে পাতাজোড়া বিজ্ঞাপন করেছে জিও। ফলে সরকারি বিএসএনএল রুগ্ন থেকে রুগ্নতর হয়েই চলেছে। আর এই সুযোগে একটু একটু করে পরিষেবার খরচ কিন্তু বাড়িয়ে তুলছে রিলায়েন্স। সরকারি সাহায্য কাজে লাগিয়ে জিওর উপভোক্তার সংখ্যা এখন 50 কোটি ছাড়িয়ে গিয়েছে। একসময় সস্তায় মোবাইল পরিষেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করে তারপর শুরু হয়েছে একটু একটু করে পকেট কাটার খেলা। এখন তা টের পাচ্ছেন সকলে। কিন্তু সেখানেও জিও এয়ারটেলের ডুওপলি। দেশের সমুদ্র উপকূল বরাবর একাধিক সমুদ্র বন্দর গড়ে তোলার ক্ষেত্রেও এগিয়ে আছে আদানি গোষ্ঠী। একাধিক ছোট মাঝারি নতুন সমুদ্র বন্দর তৈরির পাশাপাশি বন্দর পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আদানিদের হাতেই। একই কাণ্ড ঘটছে বিদ্যুতের ক্ষেত্রেও। একের পর এক এই ধরনের নীতির জেরে ভুগছে কিন্তু আমজনতা। আর ঠিক এই কারণেই আজ ইন্ডিগোর বেয়াদপি মেনে নিতে বাধ্য হচ্ছেন মানুষ, কারণ সরকার তাদের পাশে রয়েছে। এবার আসবো কেন সরকার তাদের পাশে রয়েছে সেই তথ্যে। এই কারণটা একেবারে স্পষ্ট হয়ে গেছে নির্বাচনী বন্ডের তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ্যে আনার পরে। ওই তথ্যে দেখা যাচ্ছে ইন্ডিগো সংস্থার মালিক রাহুল ভাটিয়া ব্যক্তিগতভাবে এবং ইন্ডিগো সংস্থার তরফে মোট 31 কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে জমা দেওয়া হয়েছে। এই তথ্যকে খণ্ডন করার আর কোনো উপায় নেই, কারণ তা এখন পাবলিক ডোমেনেই আছে। কিন্তু এছাড়া আর অন্য কোনোভাবে কাউকে কোনো টাকা দেওয়া হয়েছে কিনা তার কিন্তু কোনো হিসেব নেই, তাই এ নিয়ে কোনো কথা বলা যাবে না। এবার বুঝলেন ইন্ডিগো কেন এত বেয়াদপি করার স্পর্ধা পায়, কেন তাদের সামনে অসহায় ডিজিসিএর অফিসাররা, এমনকি খোদ মন্ত্রীও। কেন সাধারণ মানুষকে এত হেনস্থা করার পরেও তাদের কোনো শাস্তি হয় না? কেন তারা এই অবস্থাতে যাত্রীদের ওষুধ থাকা লাগেজটি পর্যন্ত ফেরত না দেওয়ার মতো বেয়াদপি করতে পারে? তবে শুধু যাত্রীরাই নন, এই সাহসের জেরে তারা বহু বেকারকে চাকরি থেকেও বঞ্চিত করেছে। নামমাত্র কর্মী দিয়ে তারা কাজ চালাচ্ছে। এখন প্রথমেই বলেছিলাম, যারা বেসরকারীকরণ মানে উন্নত পরিষেবার কথা বলে সরকারি সংস্থাকে বেচে দেওয়ার জন্য দুহাত তুলে লাফান, এই ঘটনার পরে তাদের কিন্তু নতুন করে বোধোদয় হয়েছে। ইন্ডিগো কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে এই ঘটনাটি দেখিয়ে দিয়েছে। আর এবার কি একই ঘটনা ঘটতে পারে দেশের এরকম আরো সেক্টরগুলোতে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান। জয় হিন্দ, সত্যমেব জয়তে।